বলছি কি যে শুনছি নিজে, ঘটছে কি সব চারপাশে, ভাবছি অনেক হচ্ছেটা কি, থাকছি আবার কার সাথে, এইটা ভালো ওইটা মানা, কারণ কি ভাই? তা না না না, চলছে আজও চলবে কাল, এসবই টক মিষ্টি ঝাল। দেখো 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 বাবা, গায়ে হাত তুলবে না, গায়ে হাত তুলবে না, দাঁড়াও, থাকো থাকো তোমার বাড়িতে। বুঝলে না বাবা, বুঝলে না তোমার এই ছেলের প্রতিভা, তুমি কিন্তু বুঝলে না সারা জাতি সারা দেশ তোমার ছেলেকে একসময় মাথায় করে নাচবে, সেই দিন তুমি বুঝবে যে তোমার ছেলে আসলে কি ছিল। আর বলবেন না, আমি খুব আনন্দ নিয়ে খুব উৎসাহ নিয়ে আমার বাবাকে গিয়ে বললাম, বাবা বাবা তুমি শুনে খুব খুশি হবে যে এই বই মেলায় আমার একটা বই বের হচ্ছে। বাবা বলল, খুব ভালো, এবার তুই বাড়ি থেকে বের হ। আসলে যেই আমি নিজে বই পড়তে চাইতাম না, সেই আমি আবার অন্যদের জন্য বই লিখছি, এটা বাবা হয়তো মানতে পারে, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আমার একটা বই আসছে অলরেডি, এবং সেই বইটা মানে প্রথম বইটাই আমার আত্মজীবনীমূলক বই, এবং বইটার 2 খণ্ড আসবে। আপাতত প্রথম খণ্ড এসছে এবং সেটা হচ্ছে আমার শৈশবকাল, এবং আরেক খণ্ড আসবে, দ্বিতীয় খণ্ড, সেটা হচ্ছে আমার বৃদ্ধকালে। জি, আপনাদের মতো প্রকাশকও আমাকে প্রশ্ন করেছিল যে ওই আরেক খণ্ড আমরা পাবো কখন ওই যৌবনকাল নিয়ে। আমি বললাম যে আসলে যৌবনকাল নিয়ে আমার কোনো খণ্ড আসবে না, কারণ যৌবনকালে একটু ঝামেলা আছে। আপনারা কি জানেন যে বই আসলে কি? খুব সহজভাবে বইয়ের সংজ্ঞা আমি আপনাদেরকে বলছি। হাওয়া হইতে পাওয়া বিচিত্র ভাবনা যখন মস্তিষ্কে টং করিয়া উঠিয়া লেখক কর্তৃক নথিভুক্ত হইবার পর প্রকাশকের নিকট গিয়া এই লেখা বাজারে আনিতে খরচা হইবে। খরচা কি লেখক করিবে নাকি প্রকাশক করিবে? কি হারে করিবে? আর এই বই প্রকাশ করিলে বাজারে কি কাটতি হইবে? এই জাতীয় ভাবনার বাদকে অতিক্রম করিয়া যখন 25 বা 30% রয়্যালিটি নামক গাছে কাঁঠাল গোফে তেলে ভর করিয়া অবিকৃত অবস্থায় মেলার স্টলে স্টলে মেলা হাতাহাতির পর অবশেষে ড্রয়িং রুমের বুক সেলফে যে বস্তুটি শোভা বর্ধনের জন্য জমা হয় উহাকেই বলে বই। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ আজকে টক মিষ্টি ঝালের বই মেলা পর্বে। এই লেখকের কথা আপাতত বন্ধ, কারণ টক বক করবার জন্য আসবেন সত্যিকারের একজন লেখক, প্রিয় কার্টুনিস্ট আহসান হাবিব স্যার। আপনাকে আমন্ত্রণ আমাদের টক মিষ্টি ঝালে। আমরা খুবই আনন্দিত আপনাকে পেয়ে। আসন গ্রহণ করুন। স্যার, আপনি আসলে কেমন আছেন? ভালোই আছি। লেখালেখি কেমন চলছে? মোটামুটি চলছে আর কি। আপনার লেখার ধরন আসলে কেমন? টক মিষ্টি নাকি ঝাঝালো? বেসিক্যালি আমি কার্টুনিস্ট। হ্যাঁ, ন্যাচারালি আমার লেখাটা একটু হিউমারটাই থাকে আর কি, মানে রম্য লেখার চেষ্টা করি। আপনি কি শুধুমাত্র অন্যকে মজা দেন নাকি নিজেও কিছু কিছু বিষয়ে মজাটা পান? না, আমি মজা পাই অবশ্যই, নিজে মজা না পেলে তো এটা লেখা যায় না। আমি জানি না এটা আপনি কিভাবে নেবেন, কারণ বইমেলায় আপনার অনেক বই বের হয় এবং আমারও বই বের হচ্ছে। আপনি অনুমতি দিলে আমি আমার বই বের করতে পারি। করো। এখান থেকে আর কি জাস্ট বের করতে পারি। বাহ, এমনি জাস্ট বের করলাম বলতে এই ঝোলা থেকে বের করলাম। জি, মানে এগুলো আমার লেখা বই না, একটা মাছ ধরার মতো আর কি। জি, নদী থেকে মাছ ধরে নিয়ে আসা। জি, তো উনি বাজারে গিয়ে বলছে যে মাছটা ছুঁড়ে মার, আমি ধরবো। আচ্ছা, যে লিখতে পারে সেই আসলে লেখক, এটা কি আপনি মানেন নাকি? অবশ্যই, যে চেক বই লিখে সেও লেখক, যে দলিল লিখে সেও কিন্তু লেখক। আপনি কোনটা বেশি লেখেন? আমি তো আসলে লেখি কম, অ্যাকচুয়ালি আমার তো আঁকি বেশি। আমার তো আঁকতে হয়, কিন্তু আঁকার সঙ্গে কার্টুনের সঙ্গে যে ডায়লগগুলি ওগুলি তো আসলে কম, সেই অর্থে আমাকে আঁকতে হয় বেশি, লিখতে হয় কম আর কি। আপনার ওয়াইফ আপনার কাছে যে অটোগ্রাফ নেয়, এটা কি বইয়ের পাতায় নেয় নাকি চেকের পাতায়? চেকের পাতায়। আমি ওয়াইফকে অটোগ্রাফ দিয়েছি বলে তো মনে পড়তেছে না। উৎসর্গ করেছেন তার নামে বই? হ্যাঁ, উৎসর্গ করেছি। আমি একজনের লেখা পড়েছি, লেখকের নাম মনে করতে পারছি না, তার বইটা ছিল গালি অভিধান, এবং তিনি বই উৎসর্গ করেছে তার বইয়ের নামে, কারণ নাকি সব ওনার কাছ থেকে পাওয়া এগুলো। আমি সেই লেখককে মনে চিনি। তো আপনি ওনার কাছ থেকে এরকম উৎসাহ বা কোনো স্টোরি পেয়েছেন এরকম? না, অ্যাকচুয়ালি আমি যতটা ফান করি, আমার ওয়াইফ কিন্তু অত ফান করে না, সে খুব সিরিয়াস টাইপ। তুমি অনেক রসিক মানুষ। আচ্ছা, আমিও রসিক, এবং আমার বলতে বাধা নেই যে এই রস আস্বাদন আপনার অনেক বই থেকে আমরা আস্বাদন করেছি, এবং এটা স্বীকার করতে আমাদের কোনো আপত্তি নেই। না, অনেক ভালো লাগছে যে তোমরা আমার বই পড়েছো। নতুন অনেক লেখকের বই আসছে বাজারে, তো অনেক লেখা আসছে।
তো এটা কি আসলে কোনোভাবে কোয়ালিটি মেনটেন কারো কি করে দেওয়া উচিত, নাকি গণহারে এরকম বই আসতেই থাকবে? এটা আসলে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আর কি, যে ভালো লিখবে, যার জোকসটা ভালো সেই সার্ভাইভ করবে, তাই না? যে বইটাতে ভালো জোকস পাবো আমরা কিন্তু সেটাই নিব। পাঠক সে কিন্তু সব বই কেনার ক্ষমতা রাখে না, এবং দেখা গেল যে ভাগ্যক্রমে তার হাতে কোয়ালিটিহীন বইগুলো তার হাতে পৌঁছালো। তো এই পাঠকের মস্তিষ্ক তো ঘুরে যাবে, বই থেকে সে আরও ডিটাচ হবে। বইটা কেনার আগে তো সে পাঠক নিশ্চয়ই দু একটা জোকস পড়বে, তাই না? কিংবা দু একটা গল্প পড়বে, একটু চোখ বোলাবে, তখনই তো তার ধারণা হবে। আর বইয়ের ফ্ল্যাপে কিন্তু একটা ধারণা দেওয়া হয়। জি, বই মানে অনেকে আবার সিনেমা বোঝে, তো সিনেমার ক্ষেত্রে সেন্সর কিন্তু আছে, তো বইয়ের ক্ষেত্রে কি সেন্সর থাকা উচিত? সুনীল গঙ্গোপাধ্যায়, ওনার একটা কথা আমি বলতে চাই, উনি আমার খুবই প্রিয় লেখক। উনি বলছেন তিনি তার জীবনের সমস্ত বই বলেছেন, কোনো বই বাদ নেই, খারাপ বই বলে কিছু নেই। একটা খারাপ বই থেকেও একটা ভালো কিছু শেখার আছে। আমিও মোটামুটি তাই করেছি। আমি দেখছি যে যত ধরনের বই আছে, যেটাই সামনে পেয়েছি পড়েছি। এখন একটু সিলেক্টিভ হয়েছে। মার্ক টোয়েনের একটা গল্প বলতে চাই, যে তার বাসায় তার বন্ধুরা গেল এবং দেখলো যে অনেক বই, তো বললো অনেক বই আছে বাট সেলফ নাই। তো তিনি বললেন যে অন্যের বাসা থেকে তো বই যেভাবে আনা যায় না বলে সেলফ তো আনা যায়। আপনার বাড়িতে অনেক বই আছে, আপনি সেলফ কি নিয়ে এসেছেন কোনোভাবে, নাকি বইগুলো কালেক্ট করেছেন কিভাবে? আমরা আগে সেলফ করেছি, তারপর বই আছে। আমার একটা সিস্টেম আছে, মানে এটা খুবই সিম্পল সিস্টেম। আমার বাসায় যদি কেউ যায় তাহলে দেখতে পারবে, এটা একটা পপুলার সায়েন্সের একটা মেকানিজম আর কি। আসলে সেলফ লাগে না, বই সাজাতে হলে ছোট ছোট বক্স আছে না, কার্টুন পাওয়া যায় আমরা কিনতে, বক্সগুলির ভিতরে বই সাজানো যায়, একটার পর একটা বক্স থাকবে, বই বক্সটাকে সেলফ হিসেবে তৈরি করে দেবে। এটা খুবই সুন্দর একটা জিনিস। সৈয়দ মুস্তফা আলী বলেছেন যে বই কিনে কেউ দেউলিয়া হয় না, কিন্তু বই লিখে কিন্তু অনেকে দেউলিয়া হয়। তো আপনার কি অবস্থা? আপনি বই লিখে কি দেউলিয়া হয়েছেন নাকি কোটিপতি হয়েছেন? আমি আছি আর কি, মাঝামাঝি একটা জায়গায় আছি আর কি। আমার তো ব্যালেন্স হয়ে যায়, আমি হয়তো বইও লিখতেছি, আবার ওদিকে কার্টুনও আঁকতেছি, আমার ম্যাগাজিনও আছে, ব্যালেন্স হয়ে যায় আর কি সামহাউ। আমার প্রথম বই যখন বাবাকে বলেছিলাম যে বই বের হচ্ছে, বাবা বললো তুই বের হ। তো আপনার যখন প্রথম বইটা বের হয় তখন আপনার পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল? আসলে আমার ফ্যামিলি কিন্তু লেখক ফ্যামিলি। আমার বাবা লিখতেন, আমার মাও লিখতেন, যে কারণে আমার ভাইরা লেখক হয়েছে, আমার দুই ভাই লেখক। জি। তো স্বাভাবিকভাবেই আমিও একটু লেখালেখি চিন্তা ভাবনা করেছি আর কি, আমিও লিখি। ওরা যখন লিখে, আমার বোনরাও, এক বোনও লেখক, সেই কারণে আমি লেখক হয়ে গেছি আর কি। কাজে ওই প্রেশারটা আমার মধ্যে ছিল না, তো সেদিক থেকে আমি স্মুথলি বই বের করতে পেরেছি। তবে এটা ঠিক, আমি বই বের করেছি অনেক পরে। আমি হয়তো যখন 40 বা 45 বছর বয়সে আমি প্রথম বইটা বের করি। স্যার, আপনি কি জানেন যে পৃথিবীর সবচেয়ে মোটা বইয়ের নাম কি, যে বইটা এখনো কি অসমাপ্ত রয়েছে? টেলিফোন গাইড। টেলিফোন গাইড না, সেটা হচ্ছে বউরা যা চায়, এই বইটা। এবং সবচেয়ে চিকন বই, যে বউরা কিসে সন্তুষ্ট হয়, এবং বইটা খুলে দেখি ভিতরে লেখা কিছুতেই না। তো আপনার বাড়িতে কি অবস্থা? না, আমি মনে হয় এদিক থেকে ভাগ্যবান আছি। এই সমস্যাটা ছোট বইটার কোনো প্রয়োজন নাই বোধহয়, মনে হচ্ছে আর কি। আচ্ছা, আপনার অনেক বই আমি দেখেছি এরকম অনেক মোটা, এটা কি মানে এইটা মাথায় রেখে যে যদি নাও পারে অন্তত মাথার নিচে রাখতে পারে? এটা হইতে পারে, এটা হয়তো শুধু মাথার নিচে কেন, অনেক সময় আছে না টেবিলের পা উঁচু করার জন্য, ওটা হইতে পারে, বা গন্ডগোলের সময় এটা দিয়ে মারাও যেতে পারে। আমি নিজেও তো অনেক সময় যে হয়তো মাটিতে বসে কাজ করতেছি, তখন আমার ল্যাপটপটাকে উঁচু করতে হবে, 2-3টা উঁচু হয়ে গেল। সো এটা অনেক কাজেই লাগে। একবার হয়েছে কি, প্রচুর অটোগ্রাফ দিচ্ছি বসে বসে, এই সময় এক ছেলে আসলো যে স্যার একটা কোয়েশ্চেন করতে পারি। আচ্ছা, হ্যাঁ করো, কোয়েশ্চেন করো। তার কিন্তু অটোগ্রাফটা নেওয়া হয়ে গেছে। আচ্ছা, তো স্যার একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ কোয়েশ্চেন করো। কি কোয়েশ্চেন? স্যার আপনার নামটা কি? আচ্ছা, আপনি কারো অটোগ্রাফ নিয়েছেন? নেব না কেন, আমি বিশেষ করে যারা তরুণ লেখক, যারা নতুন বই বের হয়েছে, তাদের অটোগ্রাফ নিতেই ভালো লাগে। তোমার একটা বই কিনলাম, অটোগ্রাফ দাও। অবশ্যই। বইয়ের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে, যে প্রবন্ধ, উপন্যাস, এরকম। আপনার দৃষ্টিতে পাঠকের কোনো ক্যাটাগরি আছে কি? পাঠকের তো অনেক ধরনের ক্যাটাগরি আছে। যেমন এক ধরনের পাঠক আছে যে তারা শুধু বই কিনে, তারা পড়ে না। আচ্ছা, তো আমাদের গবেষণা টিম তারাও একটা ক্যাটাগরি আবিষ্কার করেছে, মানে বই দেখলে যাদের রাগ উঠে যায়, তারা হচ্ছে বই রাগী। আবার বইকে যারা হীরা মানিকের মতো যারা যত্ন করে, তারা হচ্ছে বই মানিক। আবার অনেকে বইয়ের চেয়ে বউকে বেশি গুরুত্ব দেয়, তারা হচ্ছে বই বাহিক। তো বইবাহিক। আপনি কোন ক্যাটাগরি? আমি আছি বই পোকা। বই পোকা। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরে আর কেউ নোবেল পুরস্কার পায়নি, কিন্তু আমার মনে হয় যে একটা স্থানকে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে, এবং সেটা হচ্ছে নীলক্ষেতকে, যারা খুব কম পয়সায় অনেক মানুষের কাছে সহজে বই পৌঁছে দিচ্ছে। অনেক দামি দামি পেপার ব্যাগ আছে, যেগুলো হয়তো এমনি দাম হয়তো 2000-3000 কিংবা 700-800, তখন 150 টাকা পাওয়া যায়, 100 টাকা পাওয়া যায়। এটাকে একটা শিল্প পর্যায়ে নিয়ে আসছে।
মানে প্রকাশনা শিল্পে যদি নোবেল প্রাইজ দেওয়া যেত তাহলে অবশ্যই তাদেরকে দিত। আচ্ছা, সত্যি কখনো কি কষ্ট লেগেছে যখন আপনার বই নীলক্ষেতে দেখেছেন? না না, নীলক্ষেতে আমার বই নীলক্ষেতে দেখা মানে তো আমার কষ্ট কেন, এটা গৌরবের বিষয়। তার মানে আমার বইটা এতটাই ছড়াইছে যে নীলক্ষেতের ফুটপাতে পাওয়া যাচ্ছে। কিন্তু যদি হঠাৎ করে আপনি ধরেন একটা মুড়ি খাচ্ছেন, সেই মুড়ির ঠোঙ্গার কভারটা যদি আপনার লেখা হয় তখন কেমন লাগে? তখন আমার ভালো লাগবে এই কারণে, কারণ নিশ্চয়ই সেটা কোনো জোকসের বই, আর আমি অত মুড়ি খেতে খেতে জোকসটা পড়ে মজা পাইতে পারি। আচ্ছা, হতে পারে এটা। আপনি তো অনেক রকম বই লিখেছেন, ভূতের বই লিখেছেন, ভূতের গল্পের বই, আবার ভূতের ছবিও এঁকেছেন। ছাপাখানার ভূত এই বিষয়টার সঙ্গে অনেক পাঠক কিন্তু পরিচিত, অনেক লেখক পরিচিত। তো আপনার সাথে এটার কোনো সম্পর্ক? আমার উন্মাদের পত্রিকায় আমাকে ইচ্ছা করে অনেক বানান ভুল করতে হয়, ইচ্ছা করে, যাতে কেস টেস খেতে না হয়। আচ্ছা, আসলে না, অনেক সময় অনেক বিষয় নিয়ে আমরা লিখি, যদি হুবহু যদি মিলে যায় তাহলে আমার হয়তো কেউ কেস করে দিতে পারে যে আমাকে ছোট করা হয়েছে। আচ্ছা, তো আমাদের কিছু বানান কিন্তু এমনি ভুল করতে হয়, আর এটা করতে করতে অটোমেটিকলি প্রচুর বানান ভুল হয়ে যায় উন্মাদে। সো ন্যাচারালি এটা ছাপাখানার ভূতের কাণ্ড। তো সেই অর্থে আমি বলবো যে ছাপাখানার ভূতের সাথে আমার যথেষ্ট ঘনিষ্ঠতা আছে। আপনার ছোটবেলা কেমন ছিল, কি ধরনের বই পড়তেন? আমরা ছোটবেলায় আসলে আমরা রাশিয়ান বই পড়তাম। আমাদের ছোটবেলায় সব রাশিয়ান সুন্দর সুন্দর বই ছিল, সেই বইগুলো আমরা পাইতাম। বড় বড় বই, এগুলি মজার বই ছিল, গল্পের বই, গল্পের বই, ছোট ছোট গল্প। পাঠ্যবইয়ের পাশাপাশি আমরা এই বইগুলিও পড়েছি। লাইব্রেরি কিন্তু এখন খুব একটা নাই আশেপাশে। আমাদের সময় কিন্তু আমরা বিভিন্ন মহাশূর শহরে ছিলাম, সব শহরে একটা দুটো লাইব্রেরি ছিল। আচ্ছা, আমরা মাঝে মাঝে লাইব্রেরিতে যেতাম, খেলাধুলা বাদ দিয়ে লাইব্রেরিতে যে বই পড়তেছি। অনেকে বলে যে প্রথম প্রেম আর প্রথম পড়া বইয়ের কথা ভোলা যায় না। তো আপনার প্রথম পড়া বই এবং প্রথম প্রেমের কথা একটু শুনতে চাই। আমাদের সময় আসলে জন্মদিন হতো না। জি। তো একবারই একটা জন্মদিন হয়েছিল, আমার বড় ভাই তখন ঢাকায় থাকতো, মহসিন হলে, হুমায়ুন আহমেদ। সে আমার জন্মদিনে একটা বই পাঠিয়েছিল, বইটার নাম হচ্ছে বাবা যখন ছোট। এই বইটা আমার জন্মদিনের প্রথম উপহার। আর প্রথম প্রেম? প্রেম তো একটাই, প্রথম আর দ্বিতীয় বলে তো কিছু নাই। প্রেম একটাই, হ্যাঁ, আমি আমার ওয়াইফকে তো ভালোবেসে বিয়ে করেছি। এক দাদুর কথা আমি একটু বলতে চাই। তো সেই দাদুকে দেখলাম যে একটা বই পড়ছে, এবং সেটা দুষ্টু বই, 18+ টাইপের বই, যৌবন ধরে রাখার উপায়, এরকম বই। তো আমি বললাম যে কী ব্যাপার দাদু, কী পড়ছো? বলে এই তো ইতিহাস বই পড়ছি। বললাম কী ব্যাপার দেখি, এই তো ইতিহাস বই না, তুমি এই বই পড়ছো? বলছে এখন আমার কাছে তো এটা ইতিহাসের বই। স্যার লালবাতি জ্বলে গেছে। আসলে বউ নিয়ে কথা ফুরাতে পারে, কিন্তু বই নিয়ে কথা ফুরাবে না। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি একটা চা বিরতি, কিছুক্ষণ পর ফিরবো মিষ্টি নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবার সবাইকে স্বাগত টক মিষ্টি ঝালের বইয়ের ভুবনে। কথা বলছিলাম বই মেলা নিয়ে। আমাদের মাঝে রয়েছেন আমাদের প্রিয় স্যার আহসান হাবিব স্যার। এবার মিষ্টি খাওয়াবো স্যারকে। আসছেন মিস্টার মিষ্টি আবিদুল ইসলাম রিমন। অনেক ধন্যবাদ, ওয়েলকাম আমাদের অনুষ্ঠানে। অবশ্যই নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। আপনাদের জন্য একটা সুখবর আছে, মেলা আমার একটা বই বের হয়েছে। বাহ, হিংসা হয়? হিংসা হওয়ার কি আছে? আরে আমারও তো অনেক বই বের হয়েছে ভাই, আমার বইয়ের নাম হচ্ছে হিংসা হয়। ও আচ্ছা আচ্ছা, বইয়ের নামই হিংসা হয়। আমার আব্বু অনেক বড় মাপের একজন লেখক ছিলেন। সত্যি কথা বলতে আমার আব্বু এত বড় মাপের লেখক ছিলেন, উনি যা লিখতেন আমার মনে হয় যে আহসান হাবিব স্যার তো দূরের কথা, রবীন্দ্রনাথ ঠাকুর সেটা লিখতে পারতেন। এটা তুমি সবার সামনে এভাবে বলতে পারলে? না, আমার বাপ তো দলিল লেখক ছিল। দলিল লেখক। প্রকাশকদের কাছে নতুন লেখকরা অনেকটা বইমেলা চলাকালীন জামাইয়াদর পায়, কিন্তু যখনই বইমেলা শেষ হয়ে যায় তখন নতুন লেখকরা প্রকাশকের কাছে অনেকটা লোকাল বাসের মতো হয়ে যায়, আদর করে গড়ে তুলে আবার গার্ড দিয়ে নেবে। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন যে একজন বিজ্ঞানী যদি ভুল করে সেটা হয়ে যায় থিওরি, একজন প্রেমিক যখন ভুল করে সেটা আবেগ হয়ে যায়, একজন রাজনীতিবিদ যখন ভুল করে সেটা বিরোধী দলের ষড়যন্ত্র হয়ে যায়, আর একজন নাপিত যখন ভুল করে সেটা নতুন ফ্যাশন হয়ে যায়, আর একজন চিত্রশিল্পী যখন মানুষের অবয়ব আঁকতে ভুল করে তখন সেটা কার্টুন হয়ে যায়, তখন সেটা ক্যারিকেচার হয়ে যায়। ক্যারিকেচার হয়ে যায়। এটা মজার একটা আছে, গল্প আছে এরকম, যে এক প্রাইভেট টিচার তার ছাত্রীকে পড়াচ্ছে আর কি। প্রাইভেট টিচারদের সঙ্গে ছাত্রীদের কিন্তু প্রায় একটা প্রেমের ব্যাপার স্যাপার চলে আসে, তাই না? একটা সময়, এখন হয় কিনা জানি না, একটা সময় আপনাদের সময় এটা হতো, গল্প উপন্যাস এটা অনেক ছিল, মানে আপনাদের সময় এটা আমি কোনো প্রাইভেট পড়াই নাই। ওই এখানে যেটা বলতেছিল যে মেয়েটা খুব আবেগে গদগদ হয়ে তার স্যারকে বলতেছে, স্যার আপনি কি আমার চোখের ভাষা বোঝেন না? তো স্যার বলছে, তোমার হাতের লাগে বুঝি না আমি তোমার চোখের ভাষা। এরকম আর কি, হাতের লেখা নিয়ে অনেক ফান আছে। জি,
তো স্যার একজন সম্পাদকরে যে আমি বলতেছি দেখেন ভাই আমার কবিতাটা কেমন হয়েছে, তো কবিতার নাম হচ্ছে কেন লিখি। তো সম্পাদক কবিতা পড়া বলতেছে আসলে আপনি কেন লিখেন। আচ্ছা, এটা তো একটা বই বেরিয়েছিল একটা বই মেলাতে, বইয়ের নাম ছিল, এটা সত্যি ঘটনাই, বইয়ের নাম হচ্ছে এই বইটা চোরের। আচ্ছা আমার দেখা গেছে যে এই বই স্টলে রাখা মাত্র চুরি হয়ে যাচ্ছে, আচ্ছা বিক্রি আর হচ্ছে না, আক্ষরিক অর্থে এই বইটা চোরের হয়ে যাচ্ছে। এরকম বাস্তবে অনেক সময় কাকতালীয় ভাবে জিনিসটা মিলে যায়, কিছু মিলে যায়। তো স্যার আমি একবার একজন কবিকে যে বলতেছি ভাই আমার একটা কবিতা লিখে দেন, আমি ওইটা পড়া একটা মেয়েকে পটামো। তো সেই কবি আমার বলতেছে কবিতা লিখেই যদি মেয়েকে পটাইতে পারতাম তাইলে কি আজ শেখা কি আজ আমি কবি হইতাম। খুব কমন একটা জোকস আছে যে আপনার ডাক্তার এসে তাকে বলতেছে যে আপনার জন্য একটা গুড নিউজ ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজটা হচ্ছে আপনার দুটো পায়ে কেটে ফেলে দিতে হবে, গ্যাংগ্রিন হয়ে গেছে। আর গুড নিউজটা কি? গুড নিউজ হচ্ছে আপনার জুতা জোড়া পাশের ব্যাডের একজন সে কিনতে রাজি। একজন লেখক ওনার ওয়াইফ প্রেগনেন্ট, তো অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। তো অপারেশন রুমে যাওয়ার আগে ডাক্তারকে বলতেছেন আচ্ছা আমার যদি মেয়ে হয় তাহলে বলবেন সাধু ভাষা, আর যদি ছেলে হয় তাহলে বলবেন চলিত ভাষা। তো অপারেশন শেষ হয়েছে, ডাক্তার বের হয়েছে। তো লেখক জিজ্ঞেস করতেছেন আমার কি হয়েছে? ডাক্তার বলতেছে আপনার সাধু ভাষা হয় নাই, চলিত ভাষা হয় নাই, আপনার গুরি চান্ডালি ভাষা হয়েছে। যাক, একবারে দারুণ উত্তর হয়েছে লেখকের জন্য। তো স্যার একজন লেখকের বাসায় নতুন একটা কাজের লোক রাখা হয়েছে। তো একদিন কাজের লোকটা বলতেছে যে স্যার আপনি সারা রাত জায়গায় এগুলো কি লিখেন? তো লেখক বলতেছেন আমি বই লিখি। আপনি বেকুব না, বাজারে এতগুলো বই আছে, টাকা দেন আমি নিয়ে আসি। দেখা গেল যে একবার বই মেলাতে এক লেখক, তরুণ লেখক অটোগ্রাফ দিয়ে যাচ্ছে, সবাই তো অবাক, বাহ তুমি একটা বই লিখেই এত অটোগ্রাফ দিচ্ছ, ব্যাপার কি, কিভাবে সম্ভব? ওই জন্য আসলে সব পাওনাদার বাড়ির ঠিকানা দিতেছে। আচ্ছা, আশা করে আমি এখানে আসছিলাম। তো প্রতিমধ্যে আমার পাশে একজন ভদ্রলোক ছিলেন, তো উনি আমার বলতেছেন কথা প্রসঙ্গে উনি জানতে পারছেন যে আমি লেখালেখি করি। তো উনি বলছেন আপনি কি লেখক? আমার তো পুরো পরিবার লেখালেখি করে। আমার নাম কাহিনী কি বলেন তো একটু? বলে না, বলছেন আমরা সবাই ফেসবুকে লেখালেখি করি। আচ্ছা, এখন ফেসবুকে লেখালেখিটা কিন্তু খুবই মানে এটা একটা বড় ভূমিকা রাখছে। মানে স্ট্যাটাস না দিলে স্ট্যাটাস থাকে না। তো স্যার আপনি ফেসবুক ইউজ করেন এবং সেখানে লেখেন কি? ফেসবুকে আমার একটা অ্যাকাউন্ট আছে অবশ্য, তো আমি আসলে কিছু লিখি না, শুধু লাইক দেই। আসলে আমার মনে হচ্ছিল যেখানে শুধু মিষ্টি একজন নিয়ে এসছে, ও হয়তো রসগোল্লা নিয়ে এসছে, আপনার কাছ থেকে স্যার চমচম সেটাও বিনিময় হলো আর কি। প্রিয় দর্শক, আপনারা যারা এই মিষ্টি চেটেপুটে খেলেন কিংবা যাদের মনে হলো না মিষ্টি একটু টক ছিল, আপনিও মিষ্টি নিয়ে হাজির হতে চান আমাদের এই মঞ্চে, তাহলে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে এবং তা হচ্ছে আপনার মজার জোকস বা পারফরমেন্স ভিডিও পাঠিয়ে দিতে হবে আমাদের ঠিকানায়। আমাদের কাছে পাঠানোর ঠিকানা আমাদের ফেসবুক পেজ facebook.com/vivi.talkmishtiঝাল, আর আমাদের ইমেল আইডি tmj@banglavision.tv। রিমন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার মিষ্টি আমরা চেটেপুটে খেলাম। স্যার এতক্ষণ তো মিষ্টি খেলেন, এবার আপনাকে করা হবে ঝালাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টক মিষ্টি ঝাল, দেখছেন বই মেলা। বিরতির পর ফিরে আসবো এবং স্যারকে ঝালাই করব, সাথেই থাকুন। বিরতির পর আবার সবাইকে স্বাগত টক মিষ্টি ঝালের বই মেলা পর্বে। আমরা টকবক করেছি, মিষ্টি খেয়েছি, এবার হবে ঝালাই। স্যার আপনি প্রস্তুত? ওকে, আমরাও প্রস্তুত। আপনি আমাদের এই অনুষ্ঠানে আসবেন শুনে আপনার অনেক ভক্ত অনেক প্রশ্ন পাঠিয়েছে, তো সেখান থেকে আমরা বাছাইকৃত কিছু প্রশ্ন আপনাকে করছি। মাদারীপুর থেকে কবি শরীফ সূত্রধর প্রশ্ন করেছেন, হুমায়ুন আহমেদ বা মোহাম্মদ জাফর ইকবালের ভাই না হলে আপনি কি লেখক হিসেবে এতটা বিখ্যাত হতে পারতেন? না, আমি তো কার্টুনিস্ট হিসেবে বিখ্যাত হতে পারতাম, হয়েছি কিছুটা মনে হয়। লক্ষ্মীপুর থেকে প্রকাশক মিলন বাহাদুর প্রশ্ন করেছেন, আপনার বইয়ে যে জোকসগুলো থাকে সেগুলোর কত পার্সেন্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করা? না, আমি ইন্টারনেট থেকে না, আমার কাছে আসলে আমার যেহেতু একটা প্রতিষ্ঠান আছে, ফানি একটা প্রকাশনী আছে, সো ওইখানে আমাকে অনেকে এসে জোকস বলে। আচ্ছা, আমি সেই তুলনায় ইন্টারনেট থেকে জোকস খুব কমই নিয়েছি। পটিয়া চট্টগ্রাম থেকে তন্নি বণিক প্রশ্ন করেছেন, আপনাকে তো গ্র্যান্ডফাদার অফ জোকস বলা হয়, আপনি কি এই উপাধিটা উপভোগ করেন? হ্যাঁ করি, অবশ্যই করি। তাহলে ভাবি কি গ্র্যান্ড মাদার অফ জোকস হতে পারে? ফাদার অফ জোকস কে হতে পারে? ফাদার অফ জোকস কি হতো না, এটা অবশ্য এখনো ফাদার অফ জোকস নাই আমার, না নাই। দিনাজপুর থেকে তারিকুল নিয়াজি প্রশ্ন করেছেন, আপনার লুকিয়ে পড়া বইয়ের মধ্যে কোন তিনটার নাম এই মুহূর্তে বলতে পারবেন? তো এক নম্বর হচ্ছে খেলার আম খেলে যা। আচ্ছা, খুব ছোটবেলায় পড়েছিলাম, কারণ এই বইটা আমার বাসায় আনার পরে বড়রা বলেছিল খবরদার এই বইটা পড়তে পারবে না। আচ্ছা, সৈয়দ সো ন্যাচারালি সবার আগে আমি এটা পড়ে ফেলেছি। আচ্ছা,
ওই একটা বইয়ের কথাই মনে আছে। ওই একটা বই আপনি 3 বার পড়েছিলেন হয়তো, এরকম হতে পারে। 3টা বই। হাজীগঞ্জ চাঁদপুর থেকে ইশরাত কবিতা প্রশ্ন করেছেন, এ পর্যন্ত কতটি বই নিজের পয়সা খরচ করে প্রকাশ করেছেন? আমি এক সময় প্রকাশক ছিলাম, তখন প্রথম কার্টুনের বইটা আমি নিজের পয়সায় খরচ করে বের করেছিলাম, ওই একটাই বই। তারপরে আর করতে হয়। কবি হতে চাই, তার ফেসবুক আইডি এই নামের। তো তিনি প্রশ্ন করেছেন, লেখক হিসেবে প্রথম উপার্জন কত টাকা ছিল? 15 টাকা। 15 টাকা স্যার? একটা গল্প লিখেছিলাম একটা পত্রিকায়। আচ্ছা, সেই লেখক কত সালের দিকে স্যার এটা? এটা কত 1978। আর কার্টুন এঁকে প্রথম উপার্জন? 25 টাকা। কলকাতা থেকে স্বপন ব্যানার্জি প্রশ্ন করেছেন, যদি আত্মজীবনী লেখেন তাহলে কি সৎ সাহসের সঙ্গে নিজের জীবনের সব গোপন ঘটনা আপনি লিখবেন, নাকি কোনো ঘটনা এড়িয়ে যাবেন? বেশিরভাগই এড়িয়ে যেতে হবে। এড়িয়ে যেতে হবে কেন স্যার? সবকিছু তো সব জায়গায় লেখা যায় না, আর আমার তো অনেক ক্রুড ফান আছে আমার লাইফে। আচ্ছা, সেই কারণে হয়তো লেখা যাবে না। শেষ প্রশ্নটি আমি করতে চাই স্যার, কারণ আমি লেখক হিসেবে আসলে ব্যর্থ হয়েছি। তো এমন 3টি কি অব্যর্থ টিপস হতে পারে লেখক হওয়ার জন্য? 1 নম্বর হচ্ছে যে লিখতে জানতে হবে। আচ্ছা। 2 নম্বর হচ্ছে যে আত্মীয়স্বজনের ভিতরে একজন ভালো প্রকাশক থাকতে হবে। জি। আর যদি সেটা না থাকে, অন্তত পয়সাওয়ালা একজন ফ্রেন্ড থাকতে হবে। আর কার্টুনিস্ট হওয়ার জন্য স্যার? কার্টুনিস্ট হওয়ার জন্য অবশ্যই কিছু লাগবে না। কার্টুনিস্ট হওয়ার জন্য আমার উন্মাদ অফিস আসলেই হবে। স্যার। জানি না আপনাকে কতটুকু ঝালাই করতে পেরেছি। বই মেলা নিয়ে আমরা অনেক কথা বলেছি, কিন্তু আরও কিছু কথা শুনবো ঝালাইবাজের কাছ থেকে। কোন মুহূর্তে আপনি নিজেকে বিভ্রান্তির চূড়ান্ত শিখরে অনুধাবন করবেন? যখন শুনবেন কেউ বইয়ের দোকানে গিয়ে সেলসম্যানকে বলছে, মানুষের সঙ্গে ভদ্র বিনয়ী আচার আচরণ করার উপায়, এই বিষয়ের উপর লেখা একটা বই দে তো শালা। বই মাত্র 2 অক্ষরের এই শব্দটি ধারণ করে সুবিশাল এক জগৎ, যে জগৎ বিকশিত করে মানুষের মননকে, যে জগতের মধ্যে ডুব দিলে আপনি হয়ে উঠবেন অন্যদের চেয়ে একটু আলাদা, চিন্তায়, চেতনায়, ভাবনায় এবং অবশ্যই ইতিবাচক পরিবর্তনে। বছর জুড়ে তো বটেই, বিশেষ করে 21শে বইমেলা উপলক্ষে প্রতি বছর প্রকাশিত হচ্ছে হাজার হাজার বই। বাংলা একাডেমির তথ্য মতে শুধু 2018 বইমেলাই কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, গবেষণা ও শিশুতোষ সহ বিভিন্ন বিষয়ে প্রকাশিত হয়েছে প্রায় 4,500 বই। বইগুলোর প্রচ্ছদ আর পাতায় পাতায় ছাপার অক্ষরগুলোর আড়ালে লুকিয়ে থাকে লেখকের স্বপ্ন। পাঠকের স্বপ্ন জগৎকে রাঙিয়ে দেয় অক্ষরগুলো। কিন্তু এই স্বপ্ন সুন্দরের পথে কখনো কখনো বাধা হয়ে দাঁড়ায় বইটার প্রতি কতিপয় লেখকের সুবিচারের অভাব, কতিপয় পাঠকের যথার্থ অংশগ্রহণের অভাব, আর মানসম্মত বই প্রকাশে প্রকাশকের মমত্ববোধের ঘাটতি এবং ক্ষমতার কিঞ্চিত অপব্যবহার। একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান। তাই বইয়ের বিষয়বস্তুর প্রতি সুবিচার না করাটা যেমন পাঠকদের প্রতি লেখকের অন্যায়, তেমনি পাঠকদের যথাযথ অংশগ্রহণ অর্থাৎ বই কেনা এবং বই পড়ার অভাবটাও জাতির সম্পদতুল্য লেখকের প্রতি এক ধরনের অবহেলা এবং দায়িত্ব এড়ানো। সর্বোপরি রয়্যালিটির স্বচ্ছতার অভাবে লেখক পাঠকের মধ্যে দূরত্ব সৃষ্টি একসময় পরোক্ষভাবে পাঠকের সঙ্গে সৃষ্টি করে দূরত্বের। মানসম্মত বই পাঠকের হাতে তুলে দিয়ে বই পড়ুয়া সৃজনমনস্ক সমাজ গঠনে এই দূরত্ব অসহায়ত্বের কালসাপ হয়ে দংশন করে প্রতিনিয়ত। আমাদের সাহিত্য, আমাদের বই, আমাদের ঐতিহ্য আপন গুণে মহিমান্বিত হয়ে প্রশংসা কুড়িয়ে যাচ্ছে গোটা বিশ্বে। ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা কিংবা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা এই ঐতিহ্যের গৌরবকে নষ্ট না করুক। বইমেলায় বাবার সাথে ঘুরতে যাওয়া নিষ্পাপ শিশুকন্যার চুলের খোঁপায় গুজে দেওয়া ফুলের মতোই সুন্দর হয়ে বেঁচে থাকুক আমাদের বই। সমৃদ্ধ হোক সাহিত্যের ভাণ্ডার, পৃথিবীটা বইয়ের হোক, চারপাশ ভরে উঠুক সৃজনে ও সুন্দরে। ঝালাইবাজির কথা শুনলাম, এ নিয়ে আপনার শেষ বক্তব্য শুনতে চাই স্যার। আসলে কেউ যদি সত্যিকার লেখক হতে চায়, তাকে তো 1 নম্বর কথা হচ্ছে তাকে প্রচুর পড়তে হবে এবং সব ধরনের লেখকের বই পড়তে হবে। কে কি রকম স্টাইল লিখছে এই জিনিসটা হৃদয়ঙ্গম করতে হবে, তাই না? তারপর তার নিজস্ব একটা স্টাইল তৈরি হবে, তারপরে তার আলাদা স্বকীয়তায় সে লিখে যাবে, বিষয়টা এরকম আর কি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। বই নিয়ে মেলা কথা হলো, আরও অনেক কথা জমা রইল, আসলে সেগুলো যদি বলতে যাই আরও একটা মোটা বই হয়ে যাবে। আসলে বিখ্যাত কবি ওমর খৈয়াম বলেছেন যে রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবন। যদি তেমন বই হয়, আশা করব তেমন বই আসবে সামনের দিনে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে, নতুন অতিথি নিয়ে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ।